হ্যালো বন্ধুরা, শতাব্দীর সেরা বিজ্ঞানী আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব হতে আমরা মোটামুটি সবাই জানি যে আলোর বেগ একটি ধ্রুবক। পরবর্তীতে যা হিসেব করে পাওয়া যায় যে আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বা 1,86,000 মাইল অতিক্রম করতে সক্ষম। তবে এখানে আমাদের বেশিরভাগেরই কিছু বোঝার সমস্যা রয়েছে বলে কথা দিচ্ছি। কল্পনা করুন আপনি আলোর দিকেই সেকেন্ডে 1 লক্ষ কিলোমিটার বেগে যাচ্ছেন। তবে আপনার কাছে আলোর বেগ কত মনে হবে? আপেক্ষিক বেগের চিন্তা মাথায় থাকলে আপনি সহজেই উত্তর দেবেন, আলো আপনার সাপেক্ষে সেকেন্ডে 2 লক্ষ কিলোমিটার বেগে চলছে। বুঝার ভুলটা ঠিক এখানেই। আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী আলোর বেগ ধ্রুব বলতে বোঝায় আপনি আলোর দিকে সেকেন্ডে 1 লক্ষ কিলোমিটার বেগে চললেও আপনার সাপেক্ষে আলোর কিন্তু ঠিক 3 লক্ষ কিলোমিটার বেগেই চলবে। আপনার বুঝার ভুল কিংবা যাই হোক না কেন, আলোর বেগেই যে মহাবিশ্বের সর্বোচ্চ তাতে কোনো সন্দেহ নেই। তবে চলুন জেনে নেওয়া যাক আমরা কিভাবে এতটা নিশ্চিত হলাম এই বিষয়। আলোর বেগ বলতে আমরা মূলত বুঝে থাকি ফোটনের বেগ, তাই বলা চলে মহাবিশ্বে ফোটনের বেগেই সর্বোচ্চ। অবাক করার মতো ব্যাপার হলো এর জন্য মূলত ফোটনের ভরহীনতাই দায়ী। চলুন একটু ব্যাখ্যা করে বুঝে নিই। বিজ্ঞানীরা ধারণা করছেন যে মহাবিশ্বের সকল বস্তুর ভরের পিছনে দায়ী মূলত হিগস ফিল্ড বা ক্ষেত্র, যা মহাবিশ্বের প্রতিটি বিন্দুতেই পাওয়া যায় বলে ধারণা করা হয়ে থাকে। তবে অবাক লাগতে পারে এটা জেনে একটি ক্ষেত্রের সাথে এই ভর কিংবা বেগের সম্পর্কই বা কি তাহলে। তবে চলুন একটি রুম কল্পনা করা যাক, যেখানে একদল খ্যাতনামা পদার্থবিদ বিভিন্ন বিষয়ে নিজেদের সাথে আলোচনা করে যাচ্ছেন। এখন রুমে যদি কোনো বিশেষ ব্যক্তি এসে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চায়, তবে কেউ তার দিকে লক্ষ্যও করবেন না। ফলে সে সহজেই রুমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবেন। কিন্তু রুমে যদি স্বয়ং আইনস্টাইন এসে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চান, তবে দৃশ্যটি কেমন দাঁড়াবে? তাকে ঘিরে জটলা ঘটার দরুন তার অন্য প্রান্তে যাওয়াটা তেমন একটা সহজ হবে না। বেগ এবং ভরের মূল ব্যাপারটা কিন্তু এখানেই। আশা করি ধরতে পেরেছেন। হ্যাঁ, এখানে পদার্থবিদদের ভিড়কে যদি ক্ষেত্র বলে কল্পনা করি, তবে তাদের দ্বারা যে যত বেশি বাধা পাবে তার ভর তত বেশি হবে এবং বেগও কমতে থাকবে। অন্যদিকে যে বাধা কম পাবে তার ক্ষেত্রে ভরও কম হবে এবং বেগও বেশি হবে। ফোটন মূলত হিগস বা ক্ষেত্র থেকে কোনো প্রকার বাধা পায় না, তাই ফোটনকে ভরশূন্য ধরা হয়ে থাকে এবং তার বেগ ও মহাবিশ্বের সর্বোচ্চ ধরা হয়ে থাকে। তবে প্রশ্ন থেকেই যায়, কেন সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার কিংবা 1,86,000 মাইল? উত্তরে আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব চলে আসে। পদার্থবিজ্ঞানে আলোর বেগ মূলত একটি মুখ্য ধ্রুবক, আর আলোর বেগের সাথে সময়ের সম্পর্ক ভালোভাবে উপলব্ধি করার জন্য স্বয়ং আইনস্টাইন নিজে একটি ভালো উপায় বলে দিয়ে গিয়েছিলেন। আইনস্টাইন লক্ষ্য করলেন যে আমরা যদি আমাদের জীবনকে একটি ফোটনের জীবনের সাথে তুলনা করি, তবে চিন্তা করতে উদ্ভট হলেও ব্যাপারটি কিন্তু খুবই কৌতূহলমূলক। মুহূর্তের মধ্যেই যদি আপনি ফোটনে পরিণত হয়ে যান, তবে সময়ের কোনো মূল্যই থাকবে না আপনার কাছে। আপনার কাছে চারপাশের সবকিছুই মুহূর্তের মাঝেই ঘটে যাবে। চিন্তা করুন, আপনি পৃথিবী থেকে 4 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত কোনো নক্ষত্র থেকে উৎপন্ন হওয়া একটি নবজাত ফোটন। পৃথিবীতে অবস্থিত আমার দৃষ্টিকোণ থেকে আপনি আমার চোখে এসে ধরা দিতে সময় নেবেন মাত্র 4 বিলিয়ন বছর, কিন্তু আপনার কাছে মনে হবে আপনি জন্ম নেওয়ার সাথে সাথেই আমাদের চোখে এসে ধরা দিয়েছেন। অর্থাৎ আপনার জন্ম মৃত্যু আপনার জন্য সম্পূর্ণভাবে তাৎক্ষণিক একটি ব্যাপার। আপনি আলোর বেগের সাপেক্ষে যত দ্রুত চলবেন, সময় আপনার জন্য তত আস্তে চলবে। এর পিছনের মূল কারণ মূলত আপনি যখন আলোর বেগে চলবেন তখন সময় আপনার জন্য থেমে যাবে। অর্থাৎ সময় বলে আপনি কিছু অনুভবই করতে পারবেন না। এটিও মূলত কোনো বস্তু আলোর চেয়ে বেশি বেগে না চলতে পারার জন্য দায়ী, কেননা আলোর বেগে এসে আপনার জন্য সময় থেমে যাবে। তাই এটি অনেকটা এমন হয়ে যাবে যে থেমে থাকা গাড়িটিকে আপনি আরো আস্তে আস্তে চালাতে যাচ্ছেন। ব্যাপারটি অনেক অদ্ভুত মনে হলেও এতটা অদ্ভুত মনে হবে না যদি আপনিও আইনস্টাইনের মতো স্থান এবং সময়কে একই বলে চিন্তা করতে পারেন। 19 শতকের দিকে এসে আইনস্টাইন সর্বপ্রথম প্রস্তাব করেন যে সময় আর স্থান মূলত একই জিনিস। সাধারণভাবে চিন্তা করলে ব্যাপারটি উদ্ভটই বটে, কেননা আপনি যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার সাথে পরিচিত হয়ে থাকেন, তবে সহজেই বলতে পারেন স্থান বলতে আমরা বুঝি 3টি মাত্রা দিয়ে নির্দিষ্ট করা একটি জায়গা। ফলে আমরা ত্রিমাত্রিক একটি জড় কাঠামোর সাপেক্ষে ওই 3টি মান জানলে সহজেই একটি বস্তু কোথায় আছে বলে দিতে পারবো। কিন্তু আইনস্টাইন চিন্তা করলেন যে এই 3টি মান দিয়ে আসলে বস্তুর অবস্থান নির্ণয় করা সম্ভব নয়, কেননা আমরা জানি যে সময়ের সাথে সাথে বস্তুর অবস্থানেরও পরিবর্তন হয়। তাই স্থানের এই 3টি মাত্রার সাথে সাথে নতুন করে সময়ের মাত্রা যুক্ত করতে হবে। মাত্রাগুলোর দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এরা পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে এবং একে অপরের সাথে পরিবর্তিত হতে পারে। যেমন আপনি চাইলে এক্স অক্ষকে ওয়াই অক্ষ এবং ওয়াই অক্ষকে এক্স অক্ষ ধরে কাজ চালাতে পারবেন।
তাই বলা চলে অক্ষগুলো মূলত একই গোয়ালেরই গরু। যখন আপনি স্থানের 3টি অক্ষের সাথে সময়ের অক্ষ যোগ করবেন, সময়ও তখন স্থানের মতোই কাজ করবে এবং উভয় মিলে আপনাকে একটি বস্তুর সঠিক অবস্থান প্রদান করবে। তবে বোঝা গেল স্থানকাল আসলে একই জিনিস, কিন্তু তা কি করে আমাদের সময়কে আস্তে আস্তে চলার সমস্যার সমাধান করবে। কোনো একটি বস্তুকে যখন আমরা গড়িয়ে সামনের দিকে ছুঁড়ে মারি, তবে তা শুধুমাত্র সামনের দিকেই যাবে। আবার যদি আমরা তাকে খাড়াভাবে উপরের দিকে ছুঁড়ে মারি, তবে তা শুধুমাত্র উপরের দিকেই যাবে। এবার চিন্তা করুন, আমরা যদি ওই বস্তুটিকে মাটির সাথে একটি কোণ করে ছুঁড়ে মারি, তাহলে কি হবে? হ্যাঁ, আপনি একই বলে বস্তুটিকে উপরের দিকে ছুঁড়ে মারলে তা যতটা উপরে উঠত ততটা উপরে উঠবে না হয়তো, কিন্তু বস্তুটি কিছুটা উপরে উঠবে এবং সাথে সাথে সামনেই কিন্তু যাবে। এবার খেয়াল করলেই দেখতে পারবেন যে গড়ায় সামনের দিকে যাওয়া এবং খাড়া উপরের দিকে উঠার মাঝে কোণ কিন্তু 90 ডিগ্রি। তাই যেহেতু তারা পরস্পর লম্ব, আমরা তাদের দুটিকে দুটি মাত্রা হিসেবে কল্পনা করতে পারি। এবার উপরের দিকে সময়কে কল্পনা করি এবং সামনের দিকে কল্পনা করি স্থানকে। আপনি যখন শুধুমাত্র সময়ের দিকে স্থানান্তরিত হবেন, তখন আপনি স্থানের দিকে মোটেও স্থানান্তরিত হবেন না, অর্থাৎ আপনি স্থির থাকবেন। এমনকি এই মুহূর্তে আপনি তাই করছেন, বসে বসে এই বড় ভিডিওটি দেখছেন, যার ফলে আপনার সময় যাচ্ছে কিন্তু আপনার অবস্থানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এবার আপনি যদি কিছুটা স্থানের দিকে ঝুঁকে অবস্থানের পরিবর্তন শুরু করেন, তবে বলা যায় আপনি কিছুটা বেগ লাভ করবেন এবং সময় আর আগের মতো থাকবে না। ঠিক যেমন কোনো বস্তুকে কোণ করে ছুঁড়ে মারলে তা খাড়া উপরের মতো সর্বোচ্চ উচ্চতায় উঠেনি। তাই বলা চলে আপনি যতই বেগ বাড়ানো শুরু করবেন, সময়ও তত আস্তে আস্তে চলা শুরু করবে এবং এই বেগ যখন সর্বোচ্চ হবে বা ফোটনের সমান হবে, তখন মূলত সময়ের দিকে কোনো প্রকার পরিবর্তন হবে না। আপনি যখন শুধুমাত্র স্থানের মধ্যে দিয়ে চলবেন, অর্থাৎ আলোর বেগে অবস্থানের পরিবর্তন করলে সময় আপনার জন্য থেমে যাবে। তাত্ত্বিকভাবে তো আমাদের সব রাস্তাই মোটামুটি বন্ধ হয়ে গেল। তবে চলুন এবার আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে একটু চিন্তা করি, দেখি তারা আমাদের কতটুকু পথ বয়ে নিয়ে যেতে পারবেন। ব্যাপারটা কিছুটা সহজই মনে হচ্ছে এখানে, কেননা আমরা যদি কিছুটাও ত্বরণ দিয়েও তা ধরে রাখার জন্য বিপরীতহীনভাবে শক্তি দিয়ে যেতে পারি, তবে একসময় আমাদের আলোর বেগকে অতিক্রম করে অনেক দূরে চলে যাওয়ার কথা। তবে কেন করছি না আমরা? প্রথমত, ভরযুক্ত কোনো বস্তুকে ভালো মানের ত্বরণ দিতে আপনার তেমন একটা শক্তির প্রয়োজন হবে না, কিন্তু অনেক দূরের কথা চিন্তা করলে সর্বোপরি আপনার অনেক বিশাল শক্তিরই যোগান দিতে হবে বটে। ধরে নিলাম আপনি সেই পরিমাণ শক্তির যোগান দিতেও সক্ষম হয়েছেন। এখানে মূলত আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব চলে আসে। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব বলছে আপনার বেগ যত বাড়বে তার সাথে আপনার ভরও বাড়বে, এবং আপনার বেগ যখন আলোর বেগের সমান হবে তখন আপনার ভর হয়ে যাবে অসীম। তাই তাকে চালাতে আপনার শক্তিও লাগবে অসীম। আর এই অসীম ভরের কোনো বস্তুর বেগ আরও বাড়াতে চাইলে আপনাকে আসলে অসীমের চেয়েও বেশি শক্তি দিতে হবে, যা কোনোভাবেই সম্ভব নয়। তাই আমাদের ইঞ্জিনিয়ারদেরও এখানে অসহায়ই বলা চলে। সর্বোপরি আমরা বলতে পারি যে আলোর বেগের চেয়ে বেশি কোনো বস্তু চলা সম্ভব নয়, তবে আমরা আলোর বেগের কাছাকাছি বেগে চলতে পারি। যদি আমরা আলোর বেগের 20% বেগও পেতে পারি, তবে আমাদের পৃথিবীর মতো আরেকটি গ্রহ প্রক্সিমা বিতে যেতে আমাদের সময় নেবে মাত্র 20 বছর। আর মানব সভ্যতাকে আরেকটি গ্রহে নিয়ে টিকিয়ে রাখাই আমাদের জ্যোতির্বিদ্যার চর্চার সবচেয়ে বড় সফলতা হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট করে জানাবেন। এরকম তথ্যবহুল ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, লিংক থাকবে ভিডিও ডিসক্রিপশনে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আমি স্ক্রিনে 2টা ভিডিও দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।